ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। সামনেই তোমাদের এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম। আর সেই এক্সামকে লক্ষ্য করি তোমাদের জিকে নিয়ে যে টেনশন রয়েছে সেই টেনশনকে কমানোর জন্যই আজকের এই সেশনে জিকে থেকে আরও একটা ইম্পর্টেন্ট প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। সবার প্রথমেই তোমাদের বলে রাখি, যারা জিকেটা নিয়ে প্রিপারেশনের মধ্যে ছিলে বা যারা জিকেটাকে একদমই পড়োনি তাদের প্রত্যেককেই বলছি তোমরা এই 4টে ক্লাস খুব ভালোভাবে দেখে যেও। আমি জিকে থেকে এর আগে 2টো ক্লাস করিয়েছি, আজকের ক্লাস এবং আগামীকাল আরেকটা ক্লাস নিয়ে আসবো। এই টোটাল 4টে ক্লাস যদি তোমরা খুব ভালোভাবে দেখে যেতে পারো, আমি তোমাদের কথা দিচ্ছি তোমরা জিকে থেকে খুব সহজেই 7 থেকে 8 নাম্বার পেয়ে যাবে। তাই প্রত্যেককে বলছি এই 40 থেকে 50টা মিনিট সময় ক্লাসটিতে কনসেন্ট্রেট করো এবং যে ইনফরমেশনগুলো তোমাদেরকে দেওয়া হবে সেগুলো খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। প্রত্যেক ক্লাসটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে এবং ক্লাসগুলিকে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। এটুকু সহযোগিতা তোমাদের থেকে পাওয়াই যায়। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। প্রথম প্রশ্নেই বলছে গৌতম বুদ্ধ প্রথম কোথায় ধর্মপ্রচার করেন? কুশীনগর, বুদ্ধগয়া, কাশী এবং অপশান ডিতে রয়েছে সারনাথ। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, সারনাথ। ঠিক আছে, দেখো আমি সঠিক উত্তরের পাশে কিন্তু টিক চিহ্ন দিয়ে রেখেছি তোমাদের সুবিধার জন্য। ঠিক আছে, তো গৌতম বুদ্ধ তাহলে প্রথম ধর্মপ্রচার কোথায় করেন? সারনাথে। এবার এখান থেকে কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদেরকে মনে রাখতে হবে, সেগুলো আমি তোমাদের বলছি, প্রত্যেকে ভালো করে কিন্তু মনে রাখবে। এই যে গৌতম বুদ্ধ ধর্মপ্রচার করেছিলেন, প্রথম ধর্মপ্রচার করেছিলেন, এই বিষয়টাকে কি বলা হয়? পরীক্ষায় প্রশ্ন আসে। এই বিষয়টাকে বলা হচ্ছে, মনে রাখবে, ধর্মচক্র প্রবর্তন। ধর্মচক্র প্রবর্তন। ঠিক আছে, এই বিষয়টাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। আর তিনি প্রথম ধর্মপ্রচার কোথায় করেন? অপশান কি হবে? অপশান ডি হচ্ছে সারনাথ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এবার আরেকটা জিনিস মনে রাখবে, গৌতম বুদ্ধ মাত্র 29 বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন। তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন, সেই জন্য তিনি গৃহত্যাগ করেছিলেন। তাহলে গৌতম বুদ্ধের এই যে গৃহত্যাগের ঘটনা, ঠিক আছে, এই যে গৃহত্যাগ, এই গৃহত্যাগের যে ঘটনা, এটা কি নামে পরিচিত? এটা মনে রাখবে মহাভিনিষ্ক্রমণ নামে পরিচিত। মহাভিনিষ্ক্রমণ। যে ইনফরমেশনগুলো দিচ্ছি দরকার হলে একটু নোট করে নিও। ঠিক আছে, দরকার হলে একটু নোট করে নিও। ঠিক আছে, মহাভিনিষ্ক্রমণ। ঠিক আছে, তিনি মাত্র 29 বছর বয়সে তিনি গৃহত্যাগ করেছিলেন। তো মনে রাখবে তার যে গৃহত্যাগের ঘটনাটা, এটাকে কিন্তু মহাভিনিষ্ক্রমণ বলা হয় বৌদ্ধ শাস্ত্রে। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখতে হবে যে তিনি কোথায় নির্বাণ লাভ করেছিলেন? তিনি কোথায় নির্বাণ লাভ করেছিলেন? মনে রাখবে তিনি নির্বাণ লাভ করেছিলেন, নির্বাণ লাভ লিখে রাখছে এখন, নির্বাণ লাভ। তিনি নির্বাণ লাভ করেছিলেন বোধগয়াতে বা বুদ্ধগয়া। ঠিক আছে, এটা মনে রাখবে। ঠিক আছে, আর যে বৃক্ষটির নিচে তিনি বুদ্ধত্ব অর্জন করেছিলেন সে বৃক্ষটিকে বলা হয় বোধিবৃক্ষ। ঠিক আছে, তাহলে গৌতম বুদ্ধ থেকে এই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। ক্লিয়ার? এবার বিভিন্ন বৌদ্ধ সম্মেলন রয়েছে, সেগুলো অতটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয়। তো আপাতত এটুকু মনে রাখবে যে অষ্টাঙ্গিক মার্গ, অষ্টাঙ্গিক মার্গ, আর্য সত্য, অষ্টাঙ্গিক মার্গ এবং আর্য সত্য এগুলো কিন্তু, এবং অষ্টাঙ্গিক মার্গ এগুলো কিন্তু সব কিন্তু বৌদ্ধ ধর্মের সাথে জড়িত। সব কিন্তু এগুলো বৌদ্ধ ধর্মের সাথে জড়িত। ঠিক আছে, এবার দেখো, এবার আমি চলে আসছি গৌতম বুদ্ধের পাশাপাশি মহাবীর মানে জৈন ধর্ম। ঠিক আছে, তো মনে রাখবে জৈন ধর্মের যে কটা ইনফরমেশন বলেছো সেগুলোই মনে রাখার চেষ্টা করবে। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন, প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ। ঋষভনাথ ছিলেন প্রথম তীর্থঙ্কর। ঠিক আছে, এনার প্রতীক ছিল, মানে এনার চিহ্ন ছিল, মনে রাখবে ষাঁড়। এনার চিহ্ন ছিল হচ্ছে ষাঁড়। অনেক সময় প্রশ্ন আসে। ঠিক আছে, প্রথম তীর্থঙ্কর ছিলেন আমাদের ঋষভনাথ। আর মনে রাখবে 24তম তীর্থঙ্কর ছিলেন আমাদের মহাবীর। 24তম ছিলেন মহাবীর, ইনি কিন্তু শেষ, মানে জৈন ধর্মে তাহলে টোটাল 24 জন তীর্থঙ্কর ছিল। মহাবীর, ঠিক আছে, এনার প্রতীক ছিল সিংহ। এনার প্রতীক ছিল সিংহ। ঠিক আছে, আর 23তম তীর্থঙ্কর ছিলেন, 23তমটা ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে, 23তম ছিলেন পার্শ্বনাথ। কি বললাম, কে ছিলেন? পার্শ্বনাথ।
ঠিক আছে, এনার প্রতীক ছিল মনে রাখবে সাপ। ব্যাস, এই কটা একটু মনে রাখবে জৈন ধর্ম থেকে। আর একটা জিনিস মনে রাখবে জৈন ধর্ম থেকে, যেটা হলো তোমার আপাতত হ্যাঁ ভদ্রবাহু এবং স্থূলবাহু নেতৃত্বে যে শ্বেতাম্বর এবং দিগম্বরটা, ঠিক আছে মনে রাখবে ভদ্রবাহু নেতৃত্বে, ঠিক আছে যারা দক্ষিণ ভারত গিয়েছিলেন তারা হচ্ছে দিগম্বর নামে পরিচিত ছিল এবং শ্বেতাম্বর নামে পরিচিত ছিল স্থূলভদ্রের নেতৃত্বে। এতটা তোমাদের ইম্পর্টেন্ট নয়, তোমরা শুধু এটুকু মনে রাখবে এই যে দিগম্বর এবং শ্বেতাম্বর এগুলো কিন্তু জৈন ধর্মের সাথে জড়িত। কি বললাম, এগুলো কিন্তু জৈন ধর্মের সাথে জড়িত, ঠিক আছে মনে থাকবে প্রত্যেকের। আর একটা জিনিস মনে রাখবে ত্রিরত্ন। এই ত্রিরত্ন হচ্ছে কি কি? ত্রিরত্ন মনে রাখবে, ত্রিরত্ন হলো সৎ বিশ্বাস, সৎ জ্ঞান এবং সৎ আচরণ। এগুলো মনে রাখার দরকার নাই, শুধু মনে রাখবে যে ত্রিরত্ন কিন্তু জৈন ধর্মের সাথে সম্পর্কিত। যেমন অষ্টাঙ্গিক মার্গ বললাম, আর্য সত্য বললাম বৌদ্ধ ধর্মের সাথে জড়িত, ঠিক তেমনই ত্রিরত্ন কিন্তু জৈন ধর্মের সাথে জড়িত, ঠিক আছে এগুলো কিন্তু মনে রাখবে প্রত্যেকে। আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান তোমাদেরকে দেব, যেটা হচ্ছে তোমাদের বেদ থেকে, ঠিক আছে বেদ থেকে একটা ইনফরমেশান তোমাদেরকে দেব, সেটা মনে রাখবে, ঠিক আছে। এই যে গায়ত্রী মন্ত্র, গায়ত্রী মন্ত্র পরীক্ষায় প্রশ্ন আসে, গায়ত্রী মন্ত্র কোন বেদে উল্লেখ আছে? কোন বেদে উল্লেখ আছে? মনে রাখবে এটা কিন্তু ঋগ্বেদ, ঋগ্বেদে কিন্তু গায়ত্রী মন্ত্র উল্লেখ আছে, ঠিক আছে এই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা একটু মনে রাখবে। আরেকটা জিনিস মনে রাখবে সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে এই কথাটি কোথায় রয়েছে? রয়েছে মুন্ডক উপনিষদ, মুন্ডক উপনিষদ, ঠিক আছে। তো এই যে ইনফরমেশনগুলো দিলাম এগুলো কিন্তু প্রত্যেকে মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো, বলছে গৌতম বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? মনে রাখবে কী হবে অ্যান্সার? অপশান ডি জীবক, ঠিক আছে ইনি কিন্তু গৌতম বুদ্ধের সমকালীন চিকিৎসক, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নে। বলছে জনসংখ্যার হিসাবে পৃথিবীতে ভারত হচ্ছে দ্বিতীয় স্থানে, ঠিক আছে জনসংখ্যার হিসাবে পৃথিবীতে ভারত দ্বিতীয় স্থানে, তাহলে আয়তনের হিসাবে ভারতের স্থান কত? আয়তনের হিসাবে ভারতের স্থান কত? কি হবে সঠিক উত্তর? অপশান সি সপ্তম, ঠিক আছে। এবার দেখো, এবার ভারত থেকে কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আমি তোমাদেরকে বলবো, ভারতের ভূগোল থেকে একটু মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। ভারতের একেবারে উত্তরে, ঠিক আছে ধরো এই হচ্ছে ভারতের ম্যাপটা, ঠিক আছে মনে রাখবে ভারত একেবারে উত্তরে রয়েছে, একদম উত্তরে, ঠিক আছে উত্তরে কি রয়েছে? উত্তরে রয়েছে কিন্তু ইন্দিরা কল, ঠিক আছে উত্তরে রয়েছে কিন্তু ইন্দিরা কল, ঠিক আছে উত্তরে কি রয়েছে বললাম? ইন্দিরা কল, ঠিক আছে। আর দক্ষিণে রয়েছে কি? দক্ষিণে রয়েছে কিন্তু ইন্দিরা পয়েন্ট, দক্ষিণে রয়েছে কিন্তু ইন্দিরা পয়েন্ট একদম, সেটা কিন্তু মূল ভূখণ্ড বাদে কিন্তু। আর ভারতীয় মূল ভূখণ্ডের বললে কিন্তু তখন হয়ে যাবে কিন্তু কন্যাকুমারিকা। মানে এই যে ভারতের ম্যাপটা একটু লক্ষ্য করতে, তাহলে মনে রাখতে তাহলে বুঝতে পারতে ভালো করে যে ভারতের ম্যাপে যে মূল ভূখণ্ড রয়েছে সেই মূল ভূখণ্ডের মধ্যে হলে কন্যাকুমারিকা হচ্ছে একদম দক্ষিণে অবস্থান করছে, ঠিক আছে। আর পূর্বে রয়েছে কি? পূর্বে রয়েছে গুয়ারমতি, গুজরাটে। আর পশ্চিমে রয়েছে এটা পশ্চিমে রয়েছে, এটা পশ্চিমে রয়েছে, পূর্বে রয়েছে কিভিতু অরুণাচল প্রদেশে, ঠিক আছে এটা হচ্ছে অরুণাচল প্রদেশে কিভিতু রয়েছে পূর্বে, উত্তরে রয়েছে ইন্দিরা কল, দক্ষিণে রয়েছে কন্যাকুমারিকা, আর গুয়ারমতি রয়েছে পশ্চিমে গুজরাটে, ঠিক আছে। তো এই যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো মনে রাখবে। আর যদি বলে মূল ভূখণ্ড বাদে ভারতের দক্ষিণতম বিন্দু, তখন হয়ে যাবে কিন্তু ইন্দিরা পয়েন্ট বা পিগমেলিয়ন পয়েন্ট। তো এই জিনিসগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। আরেকটা যেটা প্রশ্ন আসে পরীক্ষাতে সেটা মনে রাখবে, ভারত থেকে শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন উপসাগর? মনে রাখবে ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কে? পৃথক করেছে কিন্তু মান্নার উপসাগর, মান্নার উপসাগর,
ঠিক আছে, ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে মান্নার উপসাগর। ঠিক আছে, আর আরেকটা জিনিস মনে রাখবে, আমার এই নিয়ে প্রশ্ন রয়েছে, ভারতের বৃহত্তম রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলো মনে রাখতে হবে, আর ভারতের প্রমাণ সময়টা এটা নিয়েও প্রশ্ন রয়েছে, আজকের সেশনে রয়েছে, তাই এখন বলছি না। শুধু এটুকু মনে রাখবে ভারতের আয়তনটা কত, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, মানে ভারতের আয়তন মনে রাখবে 32,87,263 বর্গ কিমি। ঠিক আছে, এটা হচ্ছে ভারতের আয়তন। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। বলছি নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন কে? নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কুমার গুপ্ত। ঠিক আছে, এবার বলো এই নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? নালন্দা বিশ্ববিদ্যালয় অবস্থিত কিন্তু বিহারে। ঠিক আছে, এবার আমরা ভারতের কিছু ঐতিহ্যমণ্ডিত স্থান সেগুলো কোথায় অবস্থিত একটু দেখে নেব। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে এবং তোমাদেরও কিন্তু আসবেই, একটা প্রশ্ন এখান থেকে পেতে পারো, কিন্তু চান্স রয়েছে খুব। দেখো মনে রাখবে অজন্তা গুহা, এখান থেকে অনেকগুলো এক্সট্রা ইনফরমেশান দেবো, কিন্তু মনে রাখবে অজন্তা গুহা, ইলোরা গুহা এগুলো কিন্তু সব মহারাষ্ট্র অবস্থিত। কোথায় বললাম? সব কিন্তু মহারাষ্ট্র অবস্থিত। তোমাদের কিন্তু বারে বারে বলছি যে এক্সট্রা ইনফরমেশনগুলো দিচ্ছি সেগুলো কিন্তু লিখে রাখবে। ঠিক আছে, তাহলে কিন্তু আর এক্সট্রা পড়ার দরকার পড়বে না, এটা কিন্তু মাথায় রাখবে। যে প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে তার সাথে সাথে যে এক্সট্রা ইনফরমেশনগুলো আমি দিচ্ছি সেগুলো কিন্তু মনে রাখবে, নাহলে লিখে রাখবে, তাহলেই তোমাদের কিন্তু আর জিকে থেকে আলাদা করে কিছু পড়ার দরকার পড়বে না। ঠিক আছে, না হলে পরীক্ষার পর বলো না স্যার কমন পেলাম না। এবার দেখো, এবার যেটা মনে রাখবে সেটা হলো ফতেপুর সিক্রি। পরীক্ষায় প্রশ্ন এলো ফতেপুর সিক্রি কোথায় অবস্থিত, তখন কি অ্যান্সার করবে? ফতেপুর সিক্রি কোথায় অবস্থিত বলো? এটা কিন্তু মনে রাখবে এই ফতেপুর সিক্রি কিন্তু এটাকে নির্মাণ করেছিল কিন্তু তোমাদের মানে মুঘল সম্রাট ছিলেন উনি আকবর কিন্তু নির্মাণ করেছিলেন এটাতেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে কে নির্মাণ করেছিলেন। ঠিক আছে, আর ফতেপুর সিক্রি কোথায় অবস্থিত? এটা কিন্তু উত্তরপ্রদেশে অবস্থিত। কোথায় বললাম? এটা কিন্তু উত্তরপ্রদেশে অবস্থিত, ইউপি। ঠিক আছে, কে স্থাপন করেছিল মনে রাখার চেষ্টা করবে, যদি না মনে রাখতে পারো আপাতত এইটুকু মনে রেখো যেটা কোথায় অবস্থিত। ঠিক আছে, নেক্সট দেখো মহাবলীপুরমের মন্দির কোথায় অবস্থিত? মহাবলীপুরম মন্দির মনে রাখবে এটা তামিলনাড়ুতে অবস্থিত। কোথায় বললাম? এটা তামিলনাড়ুতে অবস্থিত মহাবলীপুরমের মন্দির। ঠিক আছে, নেক্সট দেখো কোণারকের সূর্য মন্দির এটা কোথায় অবস্থিত বলো? কোণারকের সূর্য মন্দির এটা মনে রাখবে উড়িষ্যা। ঠিক আছে, সূর্য মন্দির যেটা কোণারকে অবস্থিত এটা হচ্ছে উড়িষ্যা। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট যেটা বলবো সেটা মনে রাখবে যে তাজমহলটা প্রত্যেকেই জানো, এটা বলছি না, এটা উত্তরপ্রদেশে আগ্রাতে অবস্থিত। এবং এটা মনে রাখবে যে তাজমহলটা কোন নদীর তীরে অবস্থিত? তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? যমুনা, এবং এটা ইউপিতে অবস্থিত। ঠিক আছে, কুতুব মিনার মনে রাখবে দিল্লি। ঠিক আছে, কি বলা? কুতুব মিনার দিল্লি। ঠিক আছে, খাজুরাহ মন্দির এটা মনে রাখবে, খাজুরাহ টেম্পলটা পরীক্ষায় আসে, খাজুরাহ মন্দির কিন্তু কোথায় অবস্থিত বলো? মধ্যপ্রদেশে অবস্থিত খাজুরাহ মন্দির। ঠিক আছে, এরপর দেখো বিভিন্ন জাতীয় উদ্যান, কাজিরাঙা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত বলো? আসামে অবস্থিত। এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আছে। কাজিরাঙা জাতীয় উদ্যান, মানস বন্যপ্রাণী অভয়ারণ্য প্রশ্ন রয়েছে, তখন আলোচনা করবো, এখন আর বলছি না। আর মনে রাখবে যন্তর মন্তর। ঠিক আছে, যন্তর মন্তর কোথায় অবস্থিত? রাজস্থান। যন্তর মন্তর এটা কোথায় অবস্থিত? রাজস্থান। ঠিক আছে, এরপর দেখো, এরপর আমরা কিছু
বিদেশের কিছু জিনিস যে পর্যটন স্থান রয়েছে বিশ্বের আমাদের, সেগুলো একটু দেখে নেব। এগুলো ভারতের গেল। বিশ্বের মনে রাখবে, যদি পরীক্ষা আছে বুর্জ খালিফা, বুর্জ খালিফা কোথায় অবস্থিত? কি হবে অ্যান্সার? দুবাই। দুবাই এটা হচ্ছে মনে রাখবে আমেরিকা যুক্তরাষ্ট্র, সরি আরব আমিরশাহী, সংযুক্ত আরব আমিরশাহী মানে ইউএই, ইউএইতে অবস্থিত বুর্জ খালিফা। ঠিক আছে, নেক্সট দেখো হোয়াইট হাউস। হোয়াইট হাউস এটা কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত হোয়াইট হাউস। ঠিক আছে, নেক্সট দেখো মনে রাখবে, যেটা হলো পরীক্ষায় প্রশ্ন আসে স্ট্যাচু অফ লিবার্টি। স্ট্যাচু অফ লিবার্টি এটা কোথায় অবস্থিত? স্ট্যাচু অফ লিবার্টি মনে রাখবে নিউ ইয়র্ক। কোথায় বললাম? নিউ ইয়র্ক, নিউ ইয়র্কে অবস্থিত। ঠিক আছে, নেক্সট দেখো আইফেল টাওয়ার। আইফেল টাওয়ার অনেকেই জানো এটা। আইফেলটা কোথায় বলো? ফ্রান্সের প্যারিস। আর ফ্রান্সের প্যারিসে এখন কি হচ্ছে? ফ্রান্সের প্যারিসে এখন অলিম্পিক্স চলছে, তাই তো? তাহলে আইফেলটা কোথায় বললাম? প্যারিস। ঠিক আছে, মনে থাকবে প্রত্যেকের। তো এগুলো প্রত্যেকটা মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। পরের প্রশ্নে বলছে পঞ্চায়েতি রাজ দিবস কবে পালিত হয়? মনে রাখবে সঠিক উত্তর হবে অপশান বি, 24শে এপ্রিল পঞ্চায়েতি রাজ দিবস পালিত হয়। ঠিক আছে, এবার এখান থেকে একটা ইনফরমেশন তোমাদেরকে নিয়ে রাখতে হবে, যেটা হচ্ছে এটা প্রথম কোথায় চালু হয়েছিল। মনে প্রথম কিন্তু এটা রাজস্থান এর নাগৌর জেলা। ঠিক আছে, 1959 সালে রাজস্থানের নাগৌর জেলাতে কিন্তু প্রথম চালু হয়েছিল এই পঞ্চায়েত রাজ ব্যবস্থা। মনে থাকে প্রত্যেকের। আর যখন প্রথম ভারতের প্রধানমন্ত্রী যখন কে ছিলেন? ডক্টর মনমোহন সিং। ওনার প্রধানমন্ত্রীতে কিন্তু মানে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবসটা পালিত হয়েছিল প্রথম। ঠিক আছে, পরের প্রশ্ন, বিশ্ববিখ্যাত হ্যারি পটার সিরিজ এর লেখককে? বিশ্ববিখ্যাত হ্যারি পটার সিরিজের লেখককে মনে রাখবে জে.কে. রাউলিং। কি বললাম? জে.কে. রাউলিং হচ্ছে বিশ্ববিখ্যাত হ্যারি পটার সিরিজের লেখক। পরের প্রশ্ন দেখো, বলছে নিচের কোন দেশের মধ্যে ম্যাগিনোট রেখা বর্তমান? মনে রাখবে ম্যাগিনোট রেখা বর্তমান ফ্রান্স এবং জার্মানির মধ্যে, অপশান সি। এবার দেখো, এবার আমাদেরকে কিছু ইম্পর্টেন্ট এই বাউন্ডারি মনে রাখতে হবে। যেমন হচ্ছে ম্যাকমোহন লাইন, যেমন হচ্ছে ম্যাকমোহন লাইন, ম্যাকমোহন। এই ম্যাকমোহন লাইনটা কোথায় অবস্থিত? মনে রাখবে এটা কিন্তু ভারত এবং চীন এদের মধ্যে ম্যাকমোহন লাইন অবস্থিত। নেক্সট হচ্ছে র্যাডক্লিফ লাইন। এটা কাদের মধ্যে? এটা ভারত ও পাকিস্তান। ঠিক আছে, র্যাডক্লিফ লাইন। ডুরান্ট লাইন এটা ভারত ও আফগানিস্তান। মনে থাকে প্রত্যেকের কি কি বললাম? ভারত চীনে হচ্ছে ম্যাকমোহন লাইন, ভারত পাকিস্তান হচ্ছে র্যাডক্লিফ লাইন এবং ভারত আফগানিস্তান হচ্ছে ডুরান্ট লাইন। ঠিক আছে, প্রত্যেকে কিন্তু মনে রাখার চেষ্টা করবে। আজ এই পরীক্ষায় আরেকটা প্রশ্ন আছে, ভারতের সাথে কোন দেশের, ঠিক আছে, কোন দেশের সব থেকে বেশি সীমানা শেয়ার করেছে? প্রশ্নটা কি বললাম? ভারতের সাথে কোন দেশ সব থেকে বেশি সীমানা শেয়ার করেছে? মনে রাখবে অ্যান্সার হয়ে যাবে বাংলাদেশ। অ্যান্সার হবে বাংলাদেশ। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? অপশান কি হবে? অপশান ডি হবে সঠিক উত্তর। ঋষভদেব একটু আগেই বলেছি। পরের প্রশ্ন দেখো, কোন রাজ্য তার মায়ানমারের কোন রাজ্য মায়ানমারের সাথে তার সীমানা ভাগ করে না? এরকম টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। তার জন্য ভারতের ম্যাপটা আমাদের একটু ভালো করে দেখে রাখতে হয়। তাই প্রত্যেককে বলো ভারতের ম্যাপটা একটু দেখে রাখবে ভালো করে, কোন রাজ্য এবং তার পাশাপাশি কোন রাজ্য রয়েছে। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যগুলো একটু দেখে রাখবে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য কী কী রয়েছে একটু দেখে রাখবে প্রত্যেকে। তা কী অ্যান্সার হবে? অপশান ডি, সিকিম। পরের প্রশ্ন দেখো, বলছে দ্য গড অফ স্মল থিংস এই বইটির লেখককে? দ্য গড অফ স্মল থিংস এই বইটির লেখককে? অপশান কি আছে? অপশান দেখো, চারটে অপশান রয়েছে, এদের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হয়ে যাবে অরুন্ধতী রায়।
এবার দেখো অরুন্ধতী রায় সম্পর্কে তোমাদেরকে আমি কিন্তু একটা ইনফরমেশান দিয়েছিলাম আগের দিন ক্লাসে। কি দিয়েছিলাম মনে আছে কি কারো? দেখো অরুন্ধতী রায় কিন্তু তিনি বুকার পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, তিনি প্রথম ইংরেজি সাহিত্যে এই যে দ্য গড অফ স্মল থিংস এই বইটি লেখার জন্য কিন্তু তিনি পেয়েছিলেন ওই বুকার পুরস্কার। ঠিক আছে, মনে থাকবে প্রত্যেকের। তাহলে চলো পরের প্রশ্ন যাওয়ার আগে তোমাদেরকে একটা ইনফরমেশান দেবো বিভিন্ন গ্রন্থ এবং তাদের লেখকগুলো সম্পর্কে। ঠিক আছে, বিভিন্ন গ্রন্থ এবং তাদের লেখক সম্পর্কে তোমাদেরকে আমি একটা ইনফরমেশান দিয়ে রাখবো, সেগুলো একটু প্রত্যেকে দেখে নাও। দেখো, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল এই বইটি লিখেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এই বইটি লিখেছিলেন। ঠিক আছে, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল মনে রাখবে প্রত্যেকে। নেক্সট হচ্ছে উইংস অফ ফায়ার লিখেছিলেন কে? উইংস অফ ফায়ার। এবং এর সাথে সাথে আরেকটা ইম্পর্টেন্ট বই রয়েছে যেটা হচ্ছে মাই জার্নি ঠিক আছে, মাই জার্নি ট্রান্সফর্মিং ড্রিমস ইনটু অ্যাকশন। ঠিক আছে, এই দুটো বই কিন্তু লিখেছিলেন এপিজে আব্দুল কালাম। কে লিখেছিলেন? এপিজে আব্দুল কালাম। ঠিক আছে, উনি কিন্তু লিখেছিলেন এই বইগুলো। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট মনে রাখবে পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এটা লিখেছিলেন দাদাভাই নৌরোজি। ঠিক আছে, নেক্সট দেখো বিনায়ক দামোদর সাভারকরের দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। এটা লিখেছিলেন কে? বিনায়ক দামোদর সাভারকর। ঠিক আছে, কি বললাম? বিনায়ক দামোদর সাভারকর। ঠিক আছে, ক্লাসটা কিন্তু একটু লেন্দি হবে, প্রত্যেককে বলছি ক্লাসটা কিন্তু লেন্দি হবে, প্রত্যেকে হাতে সময় নিয়ে ক্লাসটা দেখো। ঠিক আছে, যে ক্লাসটা করিয়ে দিচ্ছি এর বাইরে তোমাদেরকে কিন্তু আমি আবারও বলছি তোমাদেরকে কিন্তু আর পড়ার দরকার পড়বে না। নেক্সট দেখো, ডক্টর মনমোহন সিং লিখেছিলেন চেঞ্জিং ইন্ডিয়া। কে লিখেছিলেন? ডক্টর মনমোহন সিং। ঠিক আছে, মনে থাকবে। ইন্ডিয়া ডিভাইডেড এই বইটা লিখেছিলেন মনে রাখো ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এটা লিখেছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। এই বইগুলো একটু প্রত্যেকে মনে রাখবে। চলো নেক্সট প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তি ভারতের নিচের কোন আন্দোলনের সাথে যুক্ত ছিল? গান্ধী আরউইন চুক্তি কী হবে সঠিক উত্তর? অপশান বি, আইন অমান্য আন্দোলন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, নেক্সট প্রশ্নে বলছে মোট আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? কী হবে সঠিক উত্তর? লাক্ষাদ্বীপ। ঠিক আছে, এবার তাহলে দেখো আয়তনের দিক থেকে বৃহত্তম রাজ্য কি হবে? মনে রাখবে আয়তনের দিক থেকে বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান আয়তনের দিক থেকে বৃহত্তম রাজ্য। আর ক্ষুদ্রতম বললে ক্ষুদ্রতম রাজ্য হয়ে যাবে গোয়া। ঠিক আছে, কি বললাম? ক্ষুদ্রতম রাজ্য হয়ে যাবে গোয়া। আর আয়তনের দিক থেকেই ক্ষুদ্রতম পেলাম তো লাক্ষাদ্বীপ, তাহলে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কি হবে? বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে যাবে মানে ইউনিয়ন টেরিটরি হয়ে যাবে কি? লাদাখ। ঠিক আছে, আয়তনের দিক থেকে তাহলে কী কী পেলাম? বৃহত্তম রাজ্য পেলাম রাজস্থান, ক্লিয়ার। ক্ষুদ্রতম রাজ্য পেলাম গোয়া। আয়তনের দিক থেকে বৃহত্তম ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল পেলাম লাদাখ, ক্ষুদ্রতম পেলাম লাক্ষাদ্বীপ। ক্লিয়ার প্রত্যেকে মনে থাকবে।
চলো নেক্সট প্রশ্নে। গণপরিষদের ইউনিয়ন গঠন কমিটির চেয়ারম্যান কে ছিলেন? গণপরিষদের ইউনিয়ন গঠন কমিটির চেয়ারম্যান কে ছিলেন? মনে রাখবে পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন। আর ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন। আরেকটা কমিটি ছিল স্টিয়ারিং কমিটি, ঠিক আছে, স্টিয়ারিং কমিটি। এই স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু, স্টিয়ারিং কমিটি, ঠিক আছে। আর গণপরিষদে খসড়া কমিটি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন কে? ডক্টর বি আর আম্বেদকর ছিলেন গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান। মনে থাকবে প্রত্যেকের। এখান থেকে তোমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেটা হলো ভারতীয় যে সংবিধান, ঠিক আছে, ভারতীয় যে সংবিধান, এই ভারতীয় সংবিধানটা কত সালে প্রবর্তিত হয়েছিল, মানে কত সালে প্রবর্তিত হয়েছিল নয়, মানে কত সালে কার্যকরী হয়েছিল, এটা একটু মনে রাখবে প্রত্যেকে, ঠিক আছে। মনে রাখবে এই যে ভারতীয় সংবিধান, ঠিক আছে, ভারতীয় সংবিধানটা কিন্তু 1950 সালের 26শে জানুয়ারি, কি বললাম, ভারতীয় সংবিধান 1950 সালের 26শে জানুয়ারি কার্যকরী হয়। 1950 সাল 26শে জানুয়ারি কিন্তু এই ভারতীয় সংবিধানটা কার্যকরী হয়। এখানে অনেক কিছু ইতিহাস রয়েছে, এত কিছু তোমাদের জানার দরকার নেই। মনে রাখবে 26শে জানুয়ারি 1950 সালে ভারতীয় সংবিধান কার্যকরী হয়। আরেকটা জিনিস মনে রাখবে, সংবিধান দিবস কবে পালিত হয়? সংবিধান দিবস, মনে রাখবে সংবিধান দিবস পালিত হচ্ছে 26শে নভেম্বর কিন্তু পালিত হচ্ছে সংবিধান দিবস, ঠিক আছে। আর মনে রাখবে ভারতের যে সংবিধানটা, এই সংবিধান রচনা করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন, 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল ভারতীয় সংবিধানটা রচনা করতে, ঠিক আছে। মনে থাকবে প্রত্যেকের। আর একটা জিনিস মনে রাখবে, ভারতীয় যে সংবিধানটা প্রথম রচিত হয়েছিল, মানে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, ঠিক আছে, প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন, এই জায়গাটা কিন্তু প্রত্যেকে একটু মনে রাখবে, ঠিক আছে। আর গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল কোথায়? তার থেকে বড় কথা মনে রাখবে গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন, ঠিক আছে, গণপরিষদের প্রথম সভাপতি, গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি, ঠিক আছে, অস্থায়ী নয়, অস্থায়ী হলে সচ্চিদানন্দ সিনহা। প্রথম স্থায়ী ছিলেন রাজেন্দ্র প্রসাদ, ইনি ছিলেন প্রথম স্থায়ী সভাপতি। আর গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল, মনে রাখবে প্রথম অধিবেশন গণপরিষদে বসেছিল 1946 সাল 9 ডিসেম্বর, ঠিক আছে, গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল। এগুলো একটু মাথায় রাখবে প্রত্যেকে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নে। বলছে মেজর ধ্যানচাঁদের আত্মজীবনীর নাম কি? কি হবে? অপশন বি গোল, ঠিক আছে। তারপর প্লেয়িং ইট মাই ওয়ে, এটা কার আত্মজীবনী বলো? এটা হচ্ছে সচিন তেন্ডুলকরের হচ্ছে আত্মজীবনী প্লেয়িং ইট মাই ওয়ে, ঠিক আছে। এস এগেনস্ট অড, এটা কার? এটা বলো। এটা সানিয়া মির্জা। আমি আগের ক্লাসে কিছু বিখ্যাত ব্যক্তিদের আত্মজীবনী বলে দিয়েছি, প্রত্যেকে কিন্তু ক্লাসটা দেখে নিও। পরের প্রশ্ন, চলো পরের প্রশ্নে কি বলছে। ভারতে ক্রীড়া কোচিংয়ের শ্রেষ্ঠত্বের জন্য কোন পুরস্কার দেওয়া হয়? কোচিংয়ে মানে বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে যারা কোচিং করান, সেই ক্ষেত্রে কোন পুরস্কার দেওয়া হয়? প্রত্যেকে অ্যান্সার করো। মনে রাখবে এই যে ক্রীড়া বিভাগে, ঠিক আছে, ক্রীড়া বিভাগে শ্রেষ্ঠত্বের জন্য মানে কোচিং যিনি করান তাকে দেওয়া হচ্ছে কিন্তু দ্রোণাচার্য পুরস্কার, ঠিক আছে, কি বললাম, দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হচ্ছে, মনে থাকবে প্রত্যেকের। এবার এখানে বিভিন্ন পুরস্কারগুলো কোন ক্ষেত্রে দেওয়া হয় এগুলো একটু প্রত্যেকে কিন্তু দেখে রাখবে যে কোন পুরস্কারটা কোন ক্ষেত্রে দেওয়া হচ্ছে। আমি কিন্তু সাহিত্য, সংস্কৃতি ও শিল্পকলা বলেই যে ক্লাসটা জিকে থেকে করিয়েছিলাম, ঠিক আছে, সেই ক্লাসটা কিন্তু প্রত্যেকে দেখো, ওই ক্লাসটাতে কিন্তু বলা রয়েছে। আর এই সাহিত্য, সংস্কৃতি, শিল্পকলা এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে, পুরো ওই চ্যাপ্টারটা তোমাদের আলাদা করে করিয়ে দিয়েছি, তো ওই চ্যাপ্টারটা কিন্তু প্রত্যেকে কিন্তু দেখে নেবে, ওখানে কিন্তু কোন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় প্রতিটা কিন্তু বলা হচ্ছে, আর আমি এখানে বলে সময় নষ্ট করছি না তোমাদের। চলো নেক্সট প্রশ্ন। ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত? মনে রাখবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, মার্কিন যুক্তরাষ্ট্র,
ঠিক আছে। আর আগের ক্লাসে আমি বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত আগের ক্লাসে কিন্তু আমি করিয়েছি, আজকে আর বলছি না, আগের ক্লাসটা একবার দেখে নিও। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, নীতি আয়োগ, নীতি আয়োগের চেয়ারম্যান কে রয়েছে? নীতি আয়োগের চেয়ারম্যান কে রয়েছে? ঠিক আছে, নীতি আয়োগের চেয়ারম্যান কে রয়েছে? মনে রাখবে নরেন্দ্র মোদী, ইনি কিন্তু নীতি আয়োগের চেয়ারম্যান রয়েছেন। আর মনে রাখবে যিনি প্রধানমন্ত্রী থাকেন, ঠিক আছে, কি বললাম, যিনি প্রধানমন্ত্রী থাকেন তিনি কিন্তু নীতি আয়োগের চেয়ারম্যান হয়, মানে পদাধিকার বলে চেয়ারম্যান হচ্ছে কিন্তু প্রধানমন্ত্রী। মনে থাকবে, তাহলে অপশন বি কিছু সঠিক উত্তর। আর নীতি আয়োগ এর পূর্বে নাম ছিল কিন্তু প্ল্যানিং কমিশন। এর পূর্বে কি নাম ছিল বললাম? এর পূর্বে নাম ছিল প্ল্যানিং কমিশন, যেটা 2015 সালে কিন্তু নীতি আয়োগে পরিণত হয়েছে। আরেকটা প্রশ্ন এখান থেকে আসে, এটা নীতি আয়োগের চেয়ারম্যান গেল, নীতি আয়োগের সিইও কে থাকে? আছে সিইও, ঠিক আছে, সিইও কে আছেন? মনে রাখবে বিভিআর সুব্রমণিয়াম, বিভিআর সুব্রমণিয়াম, সুব্রমণিয়াম। ঠিক আছে, ইনি রয়েছেন কিন্তু সিইও। এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট, চেয়ারম্যান এবং সিইও। চেয়ারম্যান হবেন প্রধানমন্ত্রী, সিইও রয়েছেন এখন বিভিআর সুব্রমণিয়াম। নেক্সট প্রশ্ন, ভারতীয় নিম্নলিখিত বলছে নিম্নলিখিত দ্রাঘিমাংশগুলির মধ্যে কোনটিকে ভারতীয় স্ট্যান্ডার্ড সময় নির্ধারণ করে? মনে রাখবে 82 ডিগ্রি 5 মিনিট, ঠিক আছে, পূর্ব অক্ষাংশ, এটা কিন্তু ভারতের স্ট্যান্ডার্ড সময়, মানে 82 ডিগ্রি 30 মিনিট, যেটাকে বলা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট। এখানে 82.5 ডিগ্রি দেওয়া হয়েছে, অ্যাকচুয়াল হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট। ঠিক আছে, এটাকে যদি ভেঙে লেখা হয় 82-30 মিনিট কিন্তু পূর্ব দ্রাঘিমা রেখা, এটাকে কিন্তু আমাদের প্রমাণ সময় ধরা হয়, ভারতের প্রমাণ সময় ধরা হয়। ঠিক আছে, মনে থাকে প্রত্যেকের। আরেকটা মনে রাখবে এখান থেকে, এই যে ভারতের প্রমাণ সময়টা, ভারতের যে প্রমাণ সময়টা সেটা গ্রিনিচের প্রমাণ সময় থেকে, গ্রিনিচের যে গ্রিনিচ মিন টাইম রয়েছে, গ্রিনিচের প্রমাণ টাইমে থেকে কিন্তু 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে। কত ঘন্টা এগিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে? মনে রাখবে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে থাকে, 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে থাকে। ঠিক আছে, ভারতের প্রমাণ সময়টা কিন্তু গ্রিনিচের প্রমাণ সময় থেকে এগিয়ে থাকে, কতক্ষণ? 5 ঘন্টা 30 মিনিট। ক্লিয়ার? আর 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমাকে বলা হচ্ছে ভারতের স্ট্যান্ডার্ড সময়। পরের প্রশ্ন দেখো, আমি প্রশ্ন তোমাদের একটু আগেই বলে দিয়েছি যে নিচের কোন দেশের সাথে ভারত সর্বাধিক সীমানা শেয়ার করে? কি হবে বললাম? বাংলাদেশ। ঠিক আছে, অপশানে হবে কিন্তু সঠিক উত্তর। কি বললাম? বাংলাদেশ। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট রয়েছে ভিতরকণিকা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কি বললাম? ভিতরকণিকা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? দেখো, এই যে বিভিন্ন জাতীয় উদ্যানগুলো কোথায় অবস্থিত থাকে, এগুলো দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। তাই তোমাদেরকে আমি আগের ক্লাসে করাইনি, তো এগুলো একটু তোমাদের দেখিয়ে দিই, একটু মনে রাখবে। ঠিক আছে, যে ইম্পর্টেন্ট যে আমি বলে দিচ্ছি, ইম্পর্টেন্ট যেসব জাতীয় উদ্যানগুলো কোথায় অবস্থিত, এগুলো প্রত্যেকে কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবে। তো প্রথমে বলেছে আমাদের প্রশ্নে, কি বলেছে? ভিতরকণিকা। ভিতরকণিকা কোথায়? এটা হচ্ছে উড়িষ্যাতে। ঠিক আছে, এটা হচ্ছে উড়িষ্যাতে। বিশেষ করে আমাদের যে পার্শ্ববর্তী রাজ্যগুলো রয়েছে, সেই রাজ্যগুলোতে যেসব জাতীয় উদ্যানগুলো ইম্পর্টেন্ট, মানে জাতীয় উদ্যানগুলোর নাম করা কিছু কাজের জন্য বিখ্যাত, সেগুলো কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, তো দেখো, এবার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের যে সবথেকে আমাদের প্রথম যে জাতীয় পার্কটা, জিম করবেট। ঠিক আছে, কি বললাম? জিম করবেট, জিম করবেট ন্যাশনাল পার্ক। এটা কোথায় অবস্থিত বলো? এটা হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত। কি বললাম? এটা হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত। যেটা মনে রাখবে, যেটা কিন্তু পূর্বে নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক। ঠিক আছে, হেইলি ন্যাশনাল পার্ক, যার পূর্বে নাম ছিল। ক্লিয়ার? এবার দেখো, এবার যেটা জাতীয় উদ্যানটা বলবো সেটা হচ্ছে নামদাফা, নামদাফা জাতীয় উদ্যান। এটা কোন রাজ্যে? মনে রাখবে, এটা হচ্ছে অরুণাচল প্রদেশ। এটা অরুণাচল প্রদেশে অবস্থিত নামদাফা। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট যেটা মনে রাখবে সেটা হচ্ছে কাজিরাঙ্গা। একটু আগে বলছিলাম না কাজিরাঙ্গা, কাজিরাঙ্গাটা মনে রাখবে। কাজিরাঙ্গা এবং তার সাথে সাথে মনে রাখবে মানস জাতীয় উদ্যান, এগুলো সব কিন্তু আসাম। কাজিরাঙ্গা এবং মানস হচ্ছে আসামে অবস্থিত। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের বাল্মীকি জাতীয় উদ্যান। বাল্মীকি, এটা আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহারে অবস্থিত। বাল্মীকি জাতীয় উদ্যান, বিহার। ক্লিয়ার? মনে থাকবে প্রত্যেকের।
নেক্সট দেখো গির জাতীয় উদ্যান, গির যেটা কিন্তু এশিয়ান সিংহ সংরক্ষণের জন্য বিখ্যাত, গির জাতীয় উদ্যান, গির এটা মনে রাখবে গুজরাটে অবস্থিত, গুজরাট। এবং এখানে কি সংরক্ষণ করা হয়, এটা পরীক্ষায় আসে, মনে রাখবে এশিয়াটিক সিংহ। কি বললাম, এশিয়াটিক সিংহ সংরক্ষণের জন্য কিন্তু এই গির জাতীয় উদ্যান বিখ্যাত। লিখে দিচ্ছি নাও, এশিয়াটিক সিংহ। ঠিক আছে, আরেকটা মনে রাখবে যে কাজিরাঙ্গা বললাম না, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান আসামে অবস্থিত, এটা কিন্তু মনে রাখবে একশৃঙ্গ গন্ডার। কাজিরাঙ্গাটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, সব সংরক্ষণগুলো থেকে প্রশ্ন আসে না যে কী সংরক্ষণের জন্য বিখ্যাত, কিন্তু কাজিরাঙ্গাটা থেকে প্রশ্ন আসে, মনে রাখবে একশৃঙ্গ গন্ডার, একশৃঙ্গ গন্ডার সংরক্ষণের জন্য বিখ্যাত। ঠিক আছে, এটা হলো কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। নেক্সট দেখো, নেক্সট মনে রাখবে হেমিস জাতীয় উদ্যান, এটা হচ্ছে মনে রাখবে আমাদের বৃহত্তম জাতীয় উদ্যান, হেমিস, হেমিস জাতীয় উদ্যান এটা হচ্ছে বৃহত্তম, সবথেকে বড় জাতীয় উদ্যান বললে কী হবে, হেমিস জাতীয় উদ্যান, যেটা কোথায় অবস্থিত, লাদাখে, যেটা লাদাখে অবস্থিত, মনে থাকবে কি বললাম, লাদাখে। ঠিক আছে, এবার দেখো, এবার মনে রাখবে কানহা জাতীয় উদ্যান। ঠিক আছে, কানহা এটা কিন্তু অবস্থিত বাঘ সংরক্ষণের জন্য বিখ্যাত মধ্যপ্রদেশে। ঠিক আছে, কানহা জাতীয় উদ্যান মনে রাখবে প্রত্যেকে, লিখে দিচ্ছেন এটার। আরেকটা মনে রাখবে কেইবুল লামঝাও, কেইবুল লামঝাও, কেইবুল লামঝাও এটা হচ্ছে মনে রাখবে মণিপুর, এটা হচ্ছে ভাসমান ন্যাশনাল পার্ক, এই জন্য ইম্পর্টেন্ট, মণিপুরে অবস্থিত কেইবুল লামঝাও। ওড়িশাতে মনে রাখবে ভিতরকণিকা বললাম, এর সাথে সাথে মনে রাখবে সিমলিপাল, ভিতরকণিকা এখানেই পালে ওড়িশা, এবং এর সাথে মনে রাখবে সিমলিপাল। ঠিক আছে, কি বললাম, সিমলিপাল। আর এই যে ভিতরকণিকা জাতীয় উদ্যান, এখানে কি থাকে, এটা কিসের জন্য বিখ্যাত ভিতরকণিকাটা বলো তো, অলিভ ও রিডলে কচ্ছপ, এটার জন্য কিন্তু এই ভিতরকণিকা জাতীয় উদ্যান বিখ্যাত। ঠিক আছে, এবার দেখো আমাদের পশ্চিমবঙ্গেরগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবে। পশ্চিমবঙ্গ হচ্ছে জলদাপাড়া, জলদাপাড়া একশৃঙ্গ গন্ডার, একশৃঙ্গ গন্ডার। ঠিক আছে, এবং বিশেষ করে জলদাপাড়াটা, ঠিক আছে, জলদাপাড়া কোথায় অবস্থিত, ঠিক আছে, কোন জায়গাটায় অবস্থিত এটা দেখে রাখবে কিন্তু। ঠিক আছে, জলদাপাড়াটা কোন জায়গাতে অবস্থিত এটা কিন্তু দেখে রাখবে, এটা কিন্তু পরীক্ষা ইম্পর্টেন্ট। আমাদের পশ্চিমবঙ্গেরগুলো দেখো, বিভিন্ন রাজ্যেরগুলো কোথায় অবস্থিত অতটা দেখার দরকার নেই, মানে বিশেষ করে রাজ্যটা মনে রাখলেই হয়ে যাবে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমাদের দেখে নিতে হবে যে পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যানগুলো কোথায় কোথায় অবস্থিত, নাহলে কিন্তু পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসছে যে জলদাপাড়া জাতীয় উদ্যান এটা কোথায় অবস্থিত, এটা মনে রাখবে আলিপুরদুয়ারে, এটা হচ্ছে আলিপুরদুয়ার। শুধু আমাদের পশ্চিমবঙ্গের জন্য কিন্তু দরকার, এটা কিন্তু মাথায় রাখবে, শুধু পশ্চিমবঙ্গের জন্য বলছি, বাকিগুলো রাজ্যগুলো মনে রাখলেই হয়ে যাবে। পশ্চিমবঙ্গের জন্য কিন্তু আমাদের শুধুমাত্র জায়গাটাও জানতে হবে, কোন জেলায় অবস্থিত সেটাও জানতে হবে। জলদাপাড়া গেল। এবার দেখো বক্সা, বক্সাটাতে পরীক্ষায় প্রশ্ন আসে, বক্সা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, পশ্চিমবঙ্গে অবস্থিত, কিন্তু পশ্চিমবঙ্গে কোথায় অবস্থিত বক্সা, আলিপুরদুয়ার, বক্সাও কিন্তু আলিপুরদুয়ারে অবস্থিত। ঠিক আছে, নেক্সট দেখো সুন্দরবন, সুন্দরবন কোথায় অবস্থিত, মনে রাখবে সুন্দরবন কিন্তু দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন দক্ষিণ 24 পরগনা। ঠিক আছে, নেক্সট দেখো নেওড়া ভ্যালি, নেওড়া ভ্যালি হচ্ছে কালিম্পং, নেওড়া ভ্যালি কালিম্পং। কোথায় বললাম, কালিম্পং। সিঙ্গলীলা দার্জিলিং, সিঙ্গলীলা দার্জিলিং। আর হচ্ছে গরুমারা, যেটা হচ্ছে জলপাইগুড়ি। এগুলো একটু মনে রাখবে প্রত্যেকে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। যে ইনফরমেশনগুলো বলছি প্রত্যেকে কিন্তু ভালো করে মনে রাখবে। বলছে লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন, জিভি মামালাঙ্কার। ঠিক আছে, বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রথম মহিলা এবং প্রথম পুরুষ কে কে ছিলেন আমি আগের ক্লাসে করেছি,
আজকাল কিন্তু এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি না, যেটুকু দরকার ছিল সেটুকুই কিন্তু আমি আগের ক্লাসে বলে দিয়েছি, আর বলছি না। দেখো পরের প্রশ্নে বলছে নিচের কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? কী হবে সঠিক উত্তর? অপশান সি লর্ড ক্যানিং। আর সদস্য ছিলেন কে কে? সদস্য ছিলেন এভি আলেকজান্ডার, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং পেথিক লরেন্স। এই তিনজনই কিন্তু ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, নাগার্জুন সাগর প্রকল্প কোথায় অবস্থিত? সঠিক উত্তর কী হবে? কৃষ্ণা নদী। কি বললাম? কৃষ্ণা নদী। এবার এখান থেকে কিছু এক্সট্রা ইনফরমেশন রয়েছে, প্রত্যেকে একটু দেখে নাও। প্রথমে যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে ভারতের কিছু গুরুত্বপূর্ণ বাঁধ। কি বললাম? প্রথমে আমরা জানবো কিছু গুরুত্বপূর্ণ বাঁধ সম্পর্কে। ঠিক আছে, কিছু গুরুত্বপূর্ণ বাঁধ সম্পর্কে জানবো। প্রথম যে বাঁধটা সম্পর্কে জানবো সেটা হলো ভাকরা নাঙ্গাল। কি বললাম? ভাকরা নাঙ্গাল। এখান থেকে দুটো প্রশ্ন আসে, দুরকম টাইপের প্রশ্ন আসে। এক হচ্ছে এই যে বাঁধটা বললাম, এই বাঁধটা কোথায় অবস্থিত? ঠিক আছে, মানে কোন নদীর ওপর অবস্থিত। আর একটা প্রশ্ন যেটা আসে সেটা কোন রাজ্যে অবস্থিত। তো মনে রাখবে ভাকরা নাঙ্গাল বাঁধটা শতদ্র নদীর ওপর অবস্থিত, শতদ্র নদী। এবং কোথায় এটা? হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশে অবস্থিত। ঠিক আছে, এটা গেল ভাকরা নাঙ্গাল বাঁধ। নেক্সট মনে রাখবে খুব ইম্পর্টেন্ট বাঁধ, যেটা হচ্ছে হীরাকুঁদ, হীরাকুঁদ বাঁধ। হীরাকুঁদ বাঁধ কোথায় অবস্থিত? মহানদী নদীতে, মহানদী নদীর উপর অবস্থিত। কোন রাজ্যে? উড়িষ্যা, উড়িষ্যা রাজ্যে অবস্থিত হীরাকুঁদ বাঁধ। ক্লিয়ার? নেক্সট দেখো মাইথন বাঁধ, মাইথন বাঁধ। আমরা অনেকেই মাইথন ঘুরতে যাই, তাই তো, কিন্তু মাইথন বাঁধটা কোন নদীর উপর কি আমরা জানি? কোন জায়গায় অবস্থিত এটা আমরা বলে দিতে পারবো, কারণ আমরা সেই জায়গাটা যাচ্ছি। কিন্তু মাইথন বাঁধটা কোন নদীর উপর পারবে বলতে কেউ? এটা মনে রাখবে বরাকর নদী, বরাকর নদী। ঠিক আছে, রাজ্যটা কি? রাজ্যটা হবে ঝাড়খণ্ড, তাই তো, রাজ্য হবে ঝাড়খণ্ড। ক্লিয়ার? মনে থাকবে। তেহরি বাঁধ, তেহরি বাঁধ কোথায় অবস্থিত? তেহরি বাঁধ হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত। কোথায় বললাম? উত্তরাখণ্ড। তেহরি বাঁধ, তেহরি, এটা উত্তরাখণ্ডে ভাগীরথী নদী, ভাগীরথী নদীর ওপর অবস্থিত তেহরি বাঁধ। কোথায় বললাম? উত্তরাখণ্ড। মনে থাকবে প্রত্যেকের। নাগার্জুন সাগর তো বললাম, এটা কোথায়? কৃষ্ণা নদীর ওপর। কোন রাজ্য? মনে রাখবে তেলেঙ্গানা, এটা হচ্ছে তেলেঙ্গানা রাজ্য। ঠিক আছে, নেক্সট দেখো ভারতের প্রাচীনতম বাঁধ যদি বলে, ভারতের প্রাচীনতম বাঁধ কোনটা? মনে রাখবে ভারতের প্রাচীনতম বাঁধ হচ্ছে কাল্লানাই, কাল্লানাই বাঁধ। এটা হচ্ছে প্রাচীনতম বাঁধ। ঠিক আছে, এবার দেখো, এবার দেখে নেবো আমরা কিছু জলপ্রপাত। বাঁধ গেল, এবার দেখবো আমরা কি? জলপ্রপাত বা ওয়াটারফলস। কিছু ইম্পর্টেন্ট জলপ্রপাত কোথায় অবস্থিত। আমি কিন্তু একদম বাছাই করে বলছি, কিন্তু বেশি কিন্তু তোমাদের বলছি না। দেখো প্রথমে মনে রাখবে আমাদের কুঞ্চিকল জলপ্রপাত, কুঞ্চিকল এটা কিন্তু উচ্চতম, মনে রাখবে। এক সেকেন্ড, কুঞ্চিকল জলপ্রপাত এটা কিন্তু ভারতের উচ্চতম। ঠিক আছে, এটা কোন নদী? এটা মনে রাখবে বরাহি নদী। কি বললাম? এটা হচ্ছে বরাহি নদীর ওপর। ঠিক আছে, কোথায় বললাম? বরাহি নদী। কোথায়? কোন রাজ্য? কর্ণাটক। এবার মনে রাখবে যোগ জলপ্রপাত, যোগ বা গেরসপ্পা, এর অনেকগুলো নাম রয়েছে। যোগ জলপ্রপাত বা গেরসপ্পা। ঠিক আছে, বা হচ্ছে মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধী জলপ্রপাত। তো এটা কোন নদীর উপর মনে রাখবে? এটা হচ্ছে, এটাও কিন্তু সরাবতী নদী, সরাবতী নদী এটা। ঠিক আছে, কোথায় অবস্থিত? কর্ণাটক। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট মনে রাখবে দুধসাগর জলপ্রপাত, দুধসাগর জলপ্রপাত এটা হচ্ছে মান্ডবী নদী। কোথায়? এটা গোয়াতে। ঠিক আছে, এবার দুধসাগর জলপ্রপাত
ঠিক আছে, নেক্সট দেখো চিত্রকূট জলপ্রপাত। চিত্রকূট চিত্রকূট এটা হচ্ছে ইন্দ্রাবতী নদী। ইন্দ্রাবতী নদী, ঠিক আছে। কোথায় এটা? এটা হচ্ছে ছত্তিশগড়। আর একে কিন্তু ভারতের নায়াগ্রা বলে। ভারতের নায়াগ্রা বলে, ঠিক আছে। আরেকটা মনে রাখবে হুড্রু। হুড্রু জলপ্রপাত, আমরা অনেকেই বেড়াতে যাই, তাই তো? হুড্রু জলপ্রপাত, হুড্রু, এটা কোথায় অবস্থিত? সুবর্ণরেখা নদী। ঘুরতে যাচ্ছ কিন্তু নদীর নাম বলতে বললে পারবে না বলতে। হুড্রু জলপ্রপাত কোথায়? কোথায় এটা? ঝাড়খণ্ড, রাঁচি। এবার মনে থাকবে তো, এটা সুবর্ণরেখা নদী, ঠিক আছে। তো ভারতের এই জলপ্রপাতগুলো একটু মনে রাখবে প্রত্যেকে, এবং এর সাথে সাথে কিছু আমাদের পৃথিবীর জলাধার যে রয়েছে জলপ্রপাত একটু মনে রাখবে। যেটা হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত। অ্যাঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত শুধু এটুকু মনে রাখবে। অ্যাঞ্জেল হচ্ছে ভেনেজুয়েলা। অ্যাঞ্জেল হচ্ছে ভেনেজুয়েলা। ভিক্টোরিয়া জিম্বাবুয়ে। নায়াগ্রাটা মনে রাখবে যুক্তরাষ্ট্র, কানাডা, ঠিক আছে। এগুলো একটু মনে রাখবে। ভিক্টোরিয়া বললাম জিম্বাবুয়ে, নায়াগ্রা এবং অ্যাঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত একটু মনে রাখবে। এবার দেখে নেব আমরা কিছু উল্লেখযোগ্য হ্রদ, ঠিক আছে। কিছু উল্লেখযোগ্য হ্রদ যেমন হচ্ছে লোকটাক। কোথায়? মণিপুর। লোকটাক হচ্ছে লোকটাক হ্রদ। কি বলছি এবার আমি? হ্রদ নিয়ে বলছি, ঠিক আছে। মণিপুরে অবস্থিত, ঠিক আছে। পুলিকট অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ এবং এর সাথে মনে রাখবে কোলেরু, সব কিন্তু অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। নেক্সট হচ্ছে লোনার হ্রদ। লোনার হ্রদ হচ্ছে মহারাষ্ট্র, ঠিক আছে। চিল্কা, চিল্কা হচ্ছে বৃহত্তম লেগুন, উড়িষ্যা, ঠিক আছে। উলার হ্রদ, উলার হ্রদ কোথায় অবস্থিত বলো? জম্মু কাশ্মীর। উলার, ডাল সব কিছু জম্মু কাশ্মীর, মনে থাকবে প্রত্যেকের। আর মনে রাখবে এশিয়ার বৃহত্তম স্বাদু জলের হ্রদ হচ্ছে উলার, ঠিক আছে। বৃহত্তম স্বাদু জলের হ্রদ, এটা স্বাদু জলের হ্রদ উলার, ঠিক আছে। এগুলো একটু প্রত্যেকে মনে রাখবে। চলো নেক্সট প্রশ্ন। বলছে গান্ধীজির সভাপতিত্বে একমাত্র জাতীয় কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোনটা? বেলগাঁও, ঠিক আছে, 1924। আর জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? 1885 সাল প্রথম অধিবেশন। এটা হচ্ছে প্রথম। কে সভাপতি করেছিলেন? সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন জাতীয় কংগ্রেসের অধিবেশনের প্রথম সভাপতি। এই জাতীয় কংগ্রেস থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। এটা এমন একটা প্রশ্ন, এমন কোনো পরীক্ষা নেই যে এই টপিক থেকে প্রশ্ন আসেনি, ঠিক আছে। তোমরা এটুকু মনে রাখবে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল বোম্বাইয়ে। কোথায় হয়েছিল? বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে, বোম্বাইতে হয়েছিল। এবং প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। এবার এখান থেকে অনেক প্রশ্ন আসে। জনগণ মন অধিনায়ক, এই যে গানটা কোন অধিবেশনে নেওয়া হয়েছিল? কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি নেওয়া হয়েছিল? এখান থেকে এটা মনে রাখবে, পূর্ণ স্বরাজ। পূর্ণ স্বরাজের কথাটি কোন অধিবেশনে হয়েছিল? পূর্ণ স্বরাজ, এটা মনে রাখবে। এটা পরীক্ষায় আসে 1929 সাল। 1929 সাল লাহোর অধিবেশন। কোন অধিবেশন? অধিবেশনও জানতে চাই। লাহোর অধিবেশন 1929 সালে পূর্ণ স্বরাজের দাবি উত্থাপিত হয়েছিল। গান্ধীজি একমাত্র একটা অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন, যেটা হচ্ছে 1924 সাল বেলগাঁও অধিবেশন। আর আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথম
জাতীয় কংগ্রেসের, মনে রাখবে সুভাষচন্দ্র বসু দুবার হয়েছিলেন, ঠিক আছে। নেতাজি দুবার হয়েছিলেন, ঠিক আছে। 1938 সালে প্রথম হয়েছিলেন হরিপুরা অধিবেশন। তারপর 1939 হয়েছিলেন, যেটা হচ্ছে ত্রিপুরী অধিবেশন। এই দুটো অধিবেশনে কিন্তু জাতীয় কংগ্রেসের দুটো অধিবেশনে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু সভাপতিত্ব করেছিলেন, এগুলো একটু মনে রাখবে, ঠিক আছে। আর দেশ স্বাধীনের সময় ঠিক আগে সেই সময়টাতে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন জে.বি. কৃপালিনী। এই যে ইনফরমেশনগুলো দিলাম এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, এনাফ তোমাদের জন্য। পরের প্রশ্ন, 2023 সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে কোন রাজ্যের সেরা ট্যাবলো পুরস্কার জিতেছে? কী হবে সঠিক উত্তর? অপশান বি, উত্তরাখণ্ড। নেক্সট প্রশ্ন, সম্প্রতি প্রয়াত পরিমল দে নিচের কোন খেলার সাথে যুক্ত ছিলেন? মনে রাখবে অপশান সি, ফুটবল। কি বললাম? অপশান সি, ফুটবল। এবার কতগুলো আমি বিখ্যাত মানে খেলোয়াড় তারা কোন খেলার সাথে জড়িত তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, ধ্যানচাঁদ, কি হবে? হকি, তাই তো। নেক্সট হচ্ছে দিয়াগো মারাদোনা, ইনি হচ্ছেন ফুটবল। পেলে, এই নামটা কিন্তু মনে রাখবে, ফুটবল, ঠিক আছে, ফুটবলের সাথে জড়িত। ব্রায়ান লারা, ক্রিকেট, ঠিক আছে, ব্রায়ান লারা ক্রিকেট, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে মনে রাখবে মোহাম্মদ আলী, বক্সিং, ঠিক আছে। এই যে নামগুলো বললাম এগুলো একটু মনে রাখবে প্রত্যেকে। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, নিম্নের কোন তারিখে পালিত হয় কন্যাশ্রী দিবস? পালিত হয়, মনে রাখবে সঠিক উত্তর কী হবে? অপশান বি, 14ই আগস্ট কিন্তু কন্যাশ্রী দিবস পালিত হয়। এবার পশ্চিমবঙ্গে যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পগুলো, সবুজ সাথী প্রকল্প কোন সালে চালু হয় এবং কন্যাশ্রী প্রকল্প কোন সালে চালু হয়েছে, এবং তার সাথে সাথে এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, এই যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে সেগুলো কোন সালে চালু হয়েছে, এগুলো কিন্তু প্রত্যেকে কিন্তু দেখে রাখবে। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসছে এখন প্রকল্পগুলো সম্পর্কে। তো পশ্চিমবঙ্গে যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো কোন সালে চালু হয়েছে একটু মনে রাখবে। যেমন সবুজ সাথী, বলে রাখছি তোমাদের, এই সবুজ সাথী এটা চালু হয়েছে কত সালে? এটা চালু হয়েছে 2015 সালে। 2015 সালে চালু হয়েছে। এবং অনেক সময় কিন্তু এই সবুজ সাথী প্রকল্পে কোন শ্রেণীর ছাত্রছাত্রীদের যে সাইকেল দেওয়া হয় এটা কিন্তু জানতে চাওয়া হয়। মনে রাখবে 11-12 কিন্তু ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হয়, তাই তো। এটা হলো সবুজ সাথী প্রকল্প। নেক্সট হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখন। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কত সালে চালু হয়েছে? মনে রাখবে এটা কিন্তু 2021 সালে চালু, 2021 চালু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, ঠিক আছে। এবং দেখো স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এটা মনে রাখবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড এটাও কিন্তু 2021 স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা, ঠিক আছে। নেক্সট প্রকল্পটা মনে রাখবে যেটা হচ্ছে স্বাস্থ্যসাথী প্রকল্প। এই প্রকল্পটা চালু হয়েছে মনে রাখবে 2016 সাল চালু হয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্প। এবং যেটা খুব ইম্পর্টেন্ট, কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছে, দেখো মনে রাখবে 2013 সালে চালু হয়েছে এই কন্যাশ্রী প্রকল্প, ঠিক আছে। কি বললাম? কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছে 2013 সালে, মনে থাকবে প্রত্যেকের। তাহলে এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, তাহলেই হয়ে যাবে। এই যে প্রকল্পগুলো বললাম, আমাদের পশ্চিমবঙ্গের প্রকল্পগুলো বেশি ইম্পর্টেন্ট, দেশেরও বিভিন্ন প্রকল্প রয়েছে, তো পশ্চিমবঙ্গটাই মনে রাখার চেষ্টা করবে। পরের প্রশ্ন বলছে অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান এই বইটির লেখক কি? এই বইটির লেখক কি? মনে রাখবে অপশান বি, নীরজ চন্দ্র চৌধুরী, ইনি হচ্ছেন এই প্রকল্পটির লেখক, এই বইটির লেখক। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোন পর্বতশ্রেণীর অন্তর্গত? তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কি? সান্দাকফু। তো এটা কোন পর্বতশ্রেণীর? মনে রাখবে এটা হচ্ছে সিঙ্গলীলা পর্বতশ্রেণীর অন্তর্গত। বলছে নিচের কোন শহরটি সিটি অফ লেকস নামে পরিচিত? কি হবে অ্যান্সার হয়ে যাবে উদয়পুর। এবার দেখো ভারতের যে বিভিন্ন শহর রয়েছে এবং সেই শহরের যে উপনাম রয়েছে এগুলো দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসছে এখন। তো এবার আমরা সেগুলো একটু জেনে নেব, ইম্পর্টেন্টগুলো, ঠিক আছে। প্রথমেই দেখো গোল্ডেন সিটি,
মানে সোনালী শহর কাকে বলা হচ্ছে? পাঞ্জাব। পিঙ্ক সিটি, গোলাপি শহর কাকে বলা হয়? এটা অনেকেই জানো। পিঙ্ক সিটি কাকে বলা হয় বলো প্রত্যেকে? গোলাপি শহর বলা হচ্ছে জয়পুরকে, রাজস্থানের জয়পুর। এবার দেখো ব্লু সিটি, ব্লু সিটি বলা হচ্ছে রাজস্থানের যোধপুরকে, যোধপুরকে বলা হচ্ছে ব্লু সিটি। ঠিক আছে, গোল্ডেন সিটি পেলাম, পিঙ্ক সিটি পেলাম, ব্লু সিটি পেলাম। এবার দেখো আবার অনেক সময় পাঞ্জাবকে কিন্তু পঞ্চনদীর দেশও বলা হয়, পঞ্চনদীর দেশও বলা হয় কিন্তু পাঞ্জাবকে। আবার ভারতের রুটির ঝুড়িও কিন্তু বলা হচ্ছে পাঞ্জাবকে, ভারতের রুটির ঝুড়ি বলা হচ্ছে কিন্তু পাঞ্জাবকে, এটা মনে রাখবে। ঠিক আছে, নেক্সট দেখো যেটা হচ্ছে বলবো তোমাদের ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? ভারতের ম্যানচেস্টার, গুজরাট। ঠিক আছে, গুজরাটের আহমেদাবাদকে বলা হচ্ছে ভারতের ম্যানচেস্টার, গুজরাটে অবস্থিত। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা। ঠিক আছে, কি বললাম? পশ্চিমবঙ্গের কলকাতাকে বলা হচ্ছে, কি বলা হয় বলো তো? কলকাতাকে, কলকাতা কিন্তু বলা হচ্ছে সিটি অফ জয়, কলকাতাকে বলা হচ্ছে সিটি অফ জয়। আবার একটা বলা হয় সিটি অফ প্যালেস, সিটি অফ প্যালেসও কিন্তু বলা হয়, মানে হচ্ছে প্রাসাদের নগরী। পশ্চিমবঙ্গ থেকে আরেকটা জায়গা মনে রাখবে, ভারতের রুডো বলা হচ্ছে দুর্গাপুরকে। ঠিক আছে, ভারতের রুডো বলা হচ্ছে দুর্গাপুরকে। এবার মনে রাখবে নবদ্বীপকে বলা হচ্ছে বাংলার অক্সফোর্ড, নবদ্বীপকে বলা হচ্ছে বাংলার অক্সফোর্ড। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবে। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হচ্ছে গুয়াহাটিকে, যেগুলো একটু বলে রাখছি, একটু মনে রাখার চেষ্টা করবে। দক্ষিণের কাশি বলা হচ্ছে মাদুরাইকে, কি বললাম? দক্ষিণের কাশি বলা হচ্ছে মাদুরাইকে। ঠিক আছে, ধানের গোলা তিরুভেনিপল্লী। তো এগুলো একটু প্রত্যেকে একটু মনে রাখার চেষ্টা করবে, কারণ পরীক্ষায় প্রশ্ন আসছে এগুলো দিয়ে। চলো নেক্সট প্রশ্ন, প্রতি বছর জাতীয় চিকিৎসক দিবস পালিত হয় কবে? দেখো গুরুত্বপূর্ণ দিনগুলো সম্পর্কে, কোন দিনগুলো গুরুত্বপূর্ণ সেই দিনগুলো নিয়ে আমি আগের ক্লাসে বলেছি, আজকে আর বলছি না। তো জাতীয় চিকিৎসক দিবস পালিত হয় 1 জুলাই। ঠিক আছে, নেক্সট দেখো রণথম্বর টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? রণথম্বর টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর কী হবে? অপশান ডি, রাজস্থান। নেক্সট প্রশ্ন দেখো রাইডার কাপ, রাইডার কাপ কোন খেলার সাথে জড়িত? মনে রাখবে গল্ফ, গল্ফের সাথে জড়িত হচ্ছে রাইডার কাপ। এবার দেখো পরীক্ষায় প্রশ্ন আসে ডুরান্ড কাপ, ডুরান্ড কাপ কোন খেলার সাথে জড়িত? ডুরান্ড কাপ মনে রাখবে ফুটবল, এটা হচ্ছে ফুটবল। ঠিক আছে, ডুরান্ড কাপ হচ্ছে ফুটবল। নেক্সট মনে রাখবে যেটা হচ্ছে আমাদের বর্ডার গাভাস্কার ট্রফি, বর্ডার গাভাস্কার ট্রফি, এটা হচ্ছে ক্রিকেট, ক্রিকেট। ঠিক আছে, বর্ডার গাভাস্কার ট্রফি হচ্ছে ক্রিকেট। রঞ্জি ট্রফি ক্রিকেট। ঠিক আছে, বিজয় হাজারে ট্রফি, বিজয় হাজারে ট্রফি ক্রিকেট। এগুলো একটু প্রত্যেকে মনে রাখার চেষ্টা করবে। 2023 সালে মহিলাদের টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল কোন দেশ? 2023 সালে মহিলাদের টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল কোন দেশ? অপশান ডি, অস্ট্রেলিয়া। বিশ্ব ধরিত্রী দিবস 2023-এর থিম কী ছিল? ইনভেস্ট ইন আওয়ার প্ল্যানেট। এবার তোমরা আমাকে বলবে বিশ্ব ধরিত্রী দিবস কবে পালিত হয়, কমেন্ট করে জানাবে। আমি আগের দিন ক্লাসে বলেছি। পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় কোন অঞ্চলে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট উদ্যোগটি নেওয়া হয়েছিল? মানে সরকারের সাথে সেই অঞ্চলের প্রতিবেশীদের সঙ্গে একটা ম্যানেজমেন্ট টিম গড়ে তোলা হয়েছিল, সেটাকে জয়েন্ট ম্যানেজমেন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বলা হয়। সেটা কোথায় হয়েছিল? প্রথম পশ্চিম মেদিনীপুর জেলার আরাবাড়ি অঞ্চলে। ঠিক আছে, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো মার্চ 2022-এ বিমস্টেকের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোন দেশে? শ্রীলঙ্কা। ঠিক আছে, এবার বিমস্টেকের সদস্য দেশ কোনগুলো আমি কিন্তু আগের দিন ক্লাসে করিয়েছি। ঠিক আছে, প্রত্যেকে একবার কিন্তু দেখে নেবে। বিমস্টেকের সদর দপ্তর হচ্ছে বাংলাদেশে, মানে ঢাকার, মানে বাংলাদেশের ঢাকাতে অবস্থিত, এবং সদস্য দেশ হচ্ছে বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার এবং থাইল্যান্ড হচ্ছে বিমস্টেকের সদস্য দেশ। নেক্সট প্রশ্ন বর্তমানে এয়ার ইন্ডিয়ার সিইও পদে কে রয়েছেন? মনে রাখবে ক্যাম্পবেল উইলসন রয়েছেন কিন্তু বর্তমানে এয়ার ইন্ডিয়ার সিইও পদে। নেক্সট প্রশ্ন নিম্নের কে
ইসরোর 10ম চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছে? সঠিক উত্তর কী হবে? এস সোমনাথ। নেক্সট প্রশ্ন, নিচের কোন কোম্পানিটি বিগ ব্লু নামে পরিচিত? কী হবে? IBM। এই কোম্পানিটা কিন্তু বিগ ব্লু নামে পরিচিত। নেক্সট প্রশ্ন দেখো, ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে, জাতীয় টিকা দিবস কত সালে কোন তারিখে পালিত হয়? 16ই মার্চ পালিত জাতীয় টিকা দিবস। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, ডক্টর স্বামীনাথন কোন কিসের সাথে জড়িত? মনে রাখবে কৃষিকাজ। ইনি কিন্তু কৃষিকাজের সাথে জড়িত ডক্টর স্বামীনাথন। এবার দেখো, ভারতের জয় হিন্দ ব্রিজ এটা কোথায় অবস্থিত? জয় হিন্দ ব্রিজটি কোথায় অবস্থিত? কী হবে সঠিক উত্তর? অপশান সি, কলকাতা। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন বলছে পশ্চিমবঙ্গের সবুজ সাথী প্রকল্পে কোন শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে দেওয়া হচ্ছে? এটা হবে নবম থেকে দ্বাদশ শ্রেণী। সবুজ সাথী প্রকল্পের সাইকেলটা। জেপিইজি এটা পুরো নাম কি? দেখো জেপিইজি এটা পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ। এটা হচ্ছে জেপিইজি এর এই ফরম্যাটটার পুরো নাম হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফি এক্সপার্ট গ্রুপ। নেক্সট প্রশ্নে বলছে নিচের কোনটি ইউনিয়ন টেরিটরি নয়? চণ্ডীগড়, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, পুদুচেরি, ত্রিপুরা। সঠিক উত্তর কী হবে? অপশান ডি, ত্রিপুরা। বাকিগুলো সব কিন্তু ইউনিয়ন টেরিটরি, মানে কেন্দ্রশাসিত অঞ্চল। কি বললাম? মানে হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। আচ্ছা তোমরা আমাকে বলো তো, বর্তমানে ভারতের কতগুলি রাজ্য আছে? বর্তমানে রাজ্য সংখ্যা কয়টি এবং কেন্দ্রশাসিত অঞ্চল কয়টি? কমেন্ট করে জানাবে। ঠিক আছে, রাজ্য কটি আছে এবং কেন্দ্রশাসিত অঞ্চল কটি আছে বর্তমানে দেখে যাবে একবার। এবং পশ্চিমবঙ্গের জেলা কতগুলি আছে? ঠিক আছে, কমেন্ট করবে। পশ্চিমবঙ্গের জেলা কতগুলি আছে কমেন্ট করবে। এবং তার সাথে সাথে আমাদের ভারতে রাজ্য কতগুলি আছে এবং ইউনিয়ন টেরিটরি মানে কেন্দ্রশাসিত অঞ্চল কতগুলি আছে প্রত্যেকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। দ্য থার্ড পিলার এই বইটির লেখক কে? মনে রাখবে দ্য থার্ড পিলার বইটির লেখক হচ্ছে রঘুরাম রাজন। ঠিক আছে, কি বললাম? রঘুরাম রাজন। নেক্সট প্রশ্ন, বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক দেশ কোনটি? বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক দেশ হলো অপশান এ, ভারত। পরের প্রশ্ন, 500 ও 1000 টাকার নোট বাতিল হয়েছিল কত সালে এবং কত তারিখটা জানতে চেয়েছে? কত তারিখে? মনে রাখবে 8ই নভেম্বর 2016 তারিখে কিন্তু এই 500 1000 টাকার নোট বাতিল হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভাঁসদা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? গুজরাট। নেক্সট প্রশ্ন দেখো, ইম্পর্টেন্ট বইগুলো কিন্তু লেখা রয়েছে, সেই বইগুলোর লেখক কে কে এর মধ্যে পরীক্ষায় আসবে? আই ডু হোয়াট আই ডু এই বইটির লেখক কে? আই ডু হোয়াট আই ডু এই বইটির লেখক হচ্ছে রঘুরাম রাজন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, মনীষ নারওয়াল কোন খেলার সাথে যুক্ত? মানে মনীষ নারওয়াল শুটিং এই খেলার সাথে যুক্ত মনীষ নারওয়াল। পরের প্রশ্ন, পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতমালা যেখানে মিলিত হয়েছে সেটা কি নামে পরিচিত? নীলগিরি পর্বত। ঠিক আছে, পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতমালা মিলিত স্থান হচ্ছে নীলগিরি পর্বত। নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানে আত্মা বলে কাকে? মানে প্রস্তাবনাকে কিন্তু ভারতীয় সংবিধানের আত্মা বলা হয়। ঠিক আছে, এবার দেখো, এবার পরীক্ষাতে আরেকটা প্রশ্ন খুব আসে। ঠিক আছে, পরীক্ষাতে কি বললাম? আরেকটা প্রশ্ন খুব আসে, সেই প্রশ্ন তোমাদেরকে একটু আমি বলবো। যেটা হচ্ছে তোমার এই যে আমাদের ভারতের সংবিধানে প্রস্তাবনা, মৌলিক অধিকার এই যেগুলো রয়েছে এইগুলো কোথা থেকে গৃহীত হয়েছে? এগুলো কিন্তু দিয়ে পর্যন্ত পরীক্ষায় প্রশ্ন আসে যে সংবিধানের এই যে মৌলিক অধিকার, ঠিক আছে, প্রস্তাবনা, ঠিক আছে, এই যে মৌলিক কর্তব্য এগুলো কোথা থেকে নেওয়া হয়েছে? মনে রাখবে মৌলিক অধিকারটা নেওয়া হয়েছে কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। মৌলিক অধিকার নেওয়া হয়েছে এবং তার সাথে সাথে মনে রাখবে প্রস্তাবনা এই দুটোই কিন্তু নেওয়া হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে আমাদের সংবিধানে মানে ধারণাটা গৃহীত হয়েছে। ব্যাপারটা কিছু নয়, মানে ওই দেশের সংবিধানে মৌলিক অধিকারে মৌলিক প্রস্তাবনাতে যা বলা আছে সেই ধারণাটা নিয়ে আমাদের সংবিধানে মৌলিক অধিকার এবং প্রস্তাবনা রচনা করা হয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে মৌলিক কর্তব্যটা মনে রাখবে কোথা থেকে নেওয়া হয়েছে? মৌলিক কর্তব্য হচ্ছে রাশিয়া থেকে। নেওয়া হয়েছে। এবং আরেকটা জিনিস মনে রাখবে যেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হচ্ছে
ব্রিটিশ সংবিধান এবং একক নাগরিকত্ব এগুলো কিন্তু ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে। আর সংবিধান যে সংশোধন করা যায় সেই সংশোধনটা নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা। এগুলো একটু মনে রাখবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির অবর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব কে পালন করে? রাষ্ট্রপতিও নেই, উপরাষ্ট্রপতিও নেই, সেই মুহূর্তে কে পালন করবে ওই দায়িত্বটা, রাষ্ট্রপতির দায়িত্বটা? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ভারতের মুখ্য বিচারপতি। মানে সুপ্রিম কোর্টে যে বিচারপতি রয়েছে উনি কিন্তু সেই সময় দায়িত্ব পালন করবেন। যদি রাষ্ট্রপতি না থাকে, রাষ্ট্রপতি না থাকলে উপরাষ্ট্রপতি পালন করবে, কিন্তু যখন রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি কেউই থাকবে না তখন তাহলে কে পালন করবে? তখন পালন করবে কিন্তু আমাদের ভারতের যে মুখ্য বিচারপতি রয়েছে, মানে সুপ্রিম কোর্টে যে বিচারপতি রয়েছে উনি কিন্তু পালন করবেন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, নেক্সট প্রশ্নে বলছে ভারতের যে স্বাধীন ভারত, সে স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী ছিলেন, মনে রাখবে, আর.কে শম্মুখম চেট্টি, ঠিক আছে। স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী ছিলেন আর.কে শম্মুখম চেট্টি। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি নিচের কাকে নিয়োগপত্র দেন না? নিচের কাকে নিয়োগপত্র দেন না ভারতের রাষ্ট্রপতি? মনে রাখবে, সেনাপ্রধান, মুখ্য বিচারপতি এবং বিমান বাহিনীর প্রধান এগুলো সব নিয়োগ করে রাষ্ট্রপতি। কাকে দেন না? দেন না হচ্ছে লোকসভার স্পিকারকে, ঠিক আছে, লোকসভার স্পিকারকে দেন না। রামকৃষ্ণ মিশন স্থাপন করেন কে? মনে রাখবে, রামকৃষ্ণ মিশন স্থাপিত 1897 সাল, ঠিক আছে। কে স্থাপন করেন? স্বামী বিবেকানন্দ, ঠিক আছে, ইনি স্থাপন করেন রামকৃষ্ণ মিশন। আত্মীয় সভার প্রতিষ্ঠা করেছিলেন কে? এখানে বিভিন্ন সভা রয়েছে, ঠিক আছে, বিভিন্ন সভাগুলো কে প্রতিষ্ঠা করেছিলেন একটু মনে রাখবে। আত্মীয় সভা, ঠিক আছে, ব্রাহ্ম সভা, আর্য সমাজ, এই যে সমাজগুলো, বিভিন্ন সভাগুলো, গোরক্ষিণী সভা, এগুলোকে প্রতিষ্ঠা করেছিলেন একটু দেখে রাখবে। তো আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন কে? রাজা রামমোহন রায়, ঠিক আছে, অপশানে হবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে বলছে স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা কে বলেছিলেন? স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা কে বলেছিলেন? মনে রাখবে, বাল গঙ্গাধর তিলক বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার। পরের প্রশ্নে বলছে নিচের কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ন বলা হয়? কি হবে? অপশান সি, সমুদ্রগুপ্তকে বলা হচ্ছে ভারতের নেপোলিয়ন। নেক্সট প্রশ্ন, কোন স্থানটিকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? কি হবে? কোয়েম্বাটোরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। পরের প্রশ্ন, নিচের কোন রাজ্যে স্ট্যাচু অফ ইউনিটি অবস্থিত? স্ট্যাচু অফ ইউনিটি অবস্থিত কোন রাজ্যে? মনে রাখবে, গুজরাট। কি হবে? গুজরাট। বলছে ভারতের কোন রাজ্যে 2023 মেন্স হকি ওয়ার্ল্ড কাপ আয়োজিত হয়েছিল? কি হবে? অপশান বি, উড়িষ্যা। আমি হকি ওয়ার্ল্ড কাপ 2023 সম্পর্কে কিন্তু আগের ক্লাসে বলেছি, ঠিক আছে, যে ইনফরমেশনগুলো দরকার। চ্যাম্পিয়ন হয়েছিল কে? চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি, ঠিক আছে। পরাজিত হয়েছিল কে? বেলজিয়াম। কোথায় হয়েছিল? উড়িষ্যাতে। মনে থাকবে, 2023 মেন্স হকি ওয়ার্ল্ড কাপ। ভারতের জাতীয় খেলা কি? ক্রিকেট নাকি? ভারতের জাতীয় খেলা হচ্ছে হকি, মনে থাকে যেন। পরীক্ষার প্রশ্ন যেন ক্রিকেট করে দিয়ে চলে আসো না, কারণ ক্রিকেটেরই আধিপত্য বেশি ভারতে। তবুও কিন্তু ক্রিকেট ভারতের জাতীয় খেলা নয়, ভারতের জাতীয় খেলা হচ্ছে হকি, মনে থাকবে। নেক্সট প্রশ্ন, বছরের কোন দিনটিতে আন্তর্জাতিক যোগা দিবস পালিত হয়? কী হবে? অপশান সি, 21শে জুন। এবার থিম কী ছিল? যোগা ফর বসুধৈব কুটুম্বকম। ওই নিচের কোন ভারতীয় ক্রিকেট তারকা ভারতরত্ন সম্মান পেয়েছেন? ভারতরত্ন সম্মান কে পেয়েছেন ক্রিকেটার হিসাবে? কি হবে? অপশান বি, সচিন টেন্ডুলকর, ঠিক আছে। আর প্রথম এই ভারতরত্ন সম্মান দেওয়া হয়েছিল কাকে? প্রথম ভারতরত্ন সম্মানিত হয়েছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ও সিভি রমন। এনারা কিন্তু প্রথম পেয়েছিলেন 1954 সালে। আর 2019 সালে পেয়েছিলেন কে? ভূপেন হাজারিকা, নানাজি দেশমুখ এবং প্রণব মুখার্জি। এনারা কিন্তু 2019 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, নামদাফা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কি হবে? অরুণাচল প্রদেশ অবস্থিত নামদাফা জাতীয় উদ্যান। নেক্সট প্রশ্ন, কোন দিল্লি শাসকের আমলে ইবন বতুতা ভারতে এসেছিলেন? ইবন বতুতা কার আমলে ভারতে এসেছিলেন? কি হবে? অপশান ডি, মোহাম্মদ বিন তুগলক এর আমলে ভারতে এসেছিলেন, ঠিক আছে। এবার হিউয়েন সাং এসেছিলেন হর্ষবর্ধনের রাজত্বকালে। ফা হিয়েন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে, ঠিক আছে। এই যে পর্যটকগুলো কোন রাজার রাজত্বকালে এসেছিলেন একটু দেখে রাখবে প্রত্যেকে। নেক্সট প্রশ্ন,
কুদানকুলান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? কুদানকুলান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? কী হবে? অপশান বি তামিলনাড়ু। ঠিক আছে, কোথায় অবস্থিত? অপশান বি তামিলনাড়ুতে অবস্থিত কুদানকুলান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এবার দেখো বলছি সূর্য থেকে পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়? সূর্য থেকে পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়? মনে রাখবে 3রা জানুয়ারি হয় সঠিক উত্তর। আর এই দিনটা কি বলা হচ্ছে কিন্তু অনুসুর অবস্থান। ঠিক আছে, এই দিনটাই হচ্ছে অনুসুর অবস্থান, মানে এই দিনটাই সূর্য থেকে পৃথিবীর মধ্যে দূরত্বটা সর্বনিম্ন হয়। আর সর্বোচ্চ কবে হয়? সর্বোচ্চ হচ্ছে কত হয় বলো? 4ই জুলাই, তাই তো 4ই জুলাই। এটা হচ্ছে সর্বোচ্চ দূরত্ব হয় পৃথিবী থেকে সূর্যের, 4ই জুলাই, যেটাকে বলা হচ্ছে অপসুর অবস্থান, তাই তো, যেটাকে বলা হচ্ছে অপসুর অবস্থান। ক্লিয়ার? অনুসুর অপসুরের মধ্যে। নেক্সট প্রশ্ন, ভারত সরকার মানবাধিকার সুরক্ষিত করতে কত সালে আইন পাস করেন? মানে মানবাধিকার সুরক্ষার আইন কত সালে পাস হয়? 1993 সালে। ঠিক আছে, আর বিশ্ব মানবাধিকার দিবস কয় পালিত হয়? কমেন্ট করে জানাবে। আমি আগের দিন ক্লাসে বলেছি বিশ্ব মানবাধিকার দিবস, ঠিক আছে, কবে পালিত হয়? হরিজন পত্রিকা সম্পাদনা করেছিলেন নিচের কে? মনে হয় হরিজন পত্রিকা সম্পাদনা করেছিলেন মহাত্মা গান্ধী। ঠিক আছে, রঞ্জি ট্রফি 2022-23 রঞ্জি ট্রফি হচ্ছে ক্রিকেট। তো এই টাইটেল জিতেছে কোন দল? সৌরাষ্ট্র। ঠিক আছে, নেক্সট দেখো এই 2024 সালে যে গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হচ্ছে, যে এখন অলিম্পিক চলছে, কোথায় হচ্ছে এটা? ফ্রান্সের প্যারিসে। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে এই যে প্রশ্নগুলো করালাম এবং তার সাথে যে এক্সট্রা ইনফরমেশনগুলো দিলাম, এগুলো প্রত্যেকে ভালো করে মনে রাখবে। এবং আমি তোমাদের আগামীকাল আরেকটা ক্লাস নিয়ে আসবো জিকে থেকে। তো এই 4টে ক্লাস টোটাল তোমরা ভালো করে করো, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমরা ইজিলি কিন্তু 7 থেকে 8 নাম্বার জিকেতে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়, চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।